এখানে মূলত হাসপাতাল তৈরি করা হবে, কিন্ডারগার্টেন স্কুল তৈরি করা হবে। এদিকে অজপাড়া এলাকায় যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, অন্তত দরিদ্র শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়ালেখার সুযোগ পাবে। গ্রামে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এই যে যেটি দেখতেছেন এটি মূলত ব্যতিক্রম ধর্মী, যে কারো ভালো লাগবে এই ফুল গাছটি দেখলে। আকার আকৃতিতে অনেক বড়, হাত দিয়ে ধরা যাচ্ছে। মসজিদটি দেখলেই এখানে আপনারা দেখতে পাবেন যে এটি সম্পূর্ণ ইটের গাঁথনি দিয়ে নির্মাণ করা হয়েছে। প্রধান প্রবেশপথ বলতে এই একটাই প্রবেশপথ, এখান দিয়ে মূলত মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার জন্য প্রবেশ করেন। এখানে রয়েছে পাথর এবং পাথরগুলো পানিতে নিমজ্জিত রাখা রয়েছে। আজানের বাকি আর অল্প কয়েক মিনিট বাকি রয়েছে, তার পূর্বে এই বাচ্চাগুলো নামাজ পড়ার জন্য। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি বাবু? তো এই যে পবিত্র মহাগ্রন্থ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা একটি নান্দনীয় মসজিদ এবং স্থাপনা, অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা এরিয়া তৈরি করা হয়েছে, যে এরিয়ার ভিতরে আছে অন্যতম ব্যতিক্রম ধর্মী একটি মসজিদ রয়েছে এবং কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন হেফজখানা রয়েছে, হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, বালিকাদের জন্য গার্ল হাই স্কুল রয়েছে এবং আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। তো এই পুরো এরিয়াটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং ঘুরে দেখাবো। এখানে কি চাষ করা হবে? সবজি চাষ করা হবে। সবজির মধ্যে কোন আইটেমগুলো চাষাবাদ করা হবে? এখানে টমেটো, বরবটি এবং সাইডে দিই কুমড়া গাছ, মিষ্টি কুমড়া। সাইডে দিক কুমড়া গাছ। খোলামেলা জায়গা, অবশ্য ভালো ফলন হবে। এই জন্য এটা করতেছি। 2 মাস পরে আসলে বোধহয় গাছগুলো দেখা যাবে না? দেখা যাবে আবার এটাতে যখন সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ। হঠাৎ করে উনি কি ফুল গাছ লাগাইতে পারে, গাছ লাগাইতে পারে। ও ডিসিশন চেঞ্জ হয়ে গেলে? হ্যাঁ, এটা শেষ হয়ে গেলে ওটা করিয়ে লাইতে পারে। কারণ এখানে তো আমাদের হবে, এই পার্কিং হবে, শিশু পার্ক হবে। শিশু পার্ক কি ওই সাইডে হবে না? ওই সাইডে হবে, হাসপাতাল হবে। হাসপাতালে হবে। হ্যাঁ, আচ্ছা, তখন যাই মার্কেটগুলো চালিয়ে দিবি, এখান দিয়ে বাউন্ডারি হবে, তখন গেটে একটা হবে। ও আচ্ছা, আমরা যদি এদিক দিয়ে তাকাই তাহলে দেখতে পাবো যে মসজিদের একটা অংশ দেখা যাচ্ছে, যে এটি হচ্ছে মূলত সেই ব্যতিক্রমধর্মী মসজিদটি। তো মসজিদটির একটা অংশ আমরা এখান থেকে দেখতেছি। মসজিদের চারপাশ আমরা ঘুরে দেখব। চারপাশ ঘুরে দেখার পরে আমরা মসজিদের ভিতরে ঘুরে দেখব। তো আমরা এখন আছি এরিয়ার ভিতরে। এরিয়ার ভিতরে এই যে এই পাশে সারি সারি নারকেল গাছ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত এরিয়ার ভিতরে একটি রাস্তা। এই রাস্তা দিয়ে সম্পূর্ণ এরিয়ার যে স্থাপনাগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যাওয়ার পথ এটি। তো এই পাশে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, তার ডান পাশেও ঠিক একইভাবে একই পরিমাপে নারকেল গাছ রয়েছে। এই নারকেল গাছটিতে দেখুন না কত সুন্দরভাবে নারকেলগুলো ধরে রয়েছে, অনেকগুলো নারকেল, এবং এগুলো বোধহয় ব্যতিক্রমধর্মী নারকেল। নারকেলের আকৃতিগুলো অনেক বড় বড়। আর এই পাশে রয়েছে একটি পুকুর। পুকুরের দক্ষিণ পাশে একটি গাছলা রয়েছে, আর উত্তর পাশে তো হচ্ছে ওই মসজিদটি, এই ব্যতিক্রমধর্মী মসজিদ এবং স্থাপনার একটা অংশ এটি। তো আগে আমরা চারপাশ ঘুরে দেখব। চারপাশ ঘুরে দেখার পরে আমরা মসজিদটির ভিতরেও ঘুরে দেখব। এই যে এখানে রাস্তার বাম পাশে দাঁড়ানোর জন্য পর্যটকরা যেন এখানে দাঁড়িয়ে এই চারপাশ উপভোগ করতে পারে, সেজন্য মূলত এটি নির্মাণ করা হয়েছে। তো এই যে আমরা যদি এখানে দাঁড়াই তাহলে দেখতে পাবো যে এখানেও একটি পুকুর রয়েছে। এই যে পুকুর, এদিকে পুকুরটি হচ্ছে মোটামুটি অনেক বড় একটি পুকুর রয়েছে। এই পুকুরের এই যে এদিক হচ্ছে পূর্ব পাশ। এই পূর্ব পাশে মূলত একটা হসপিটাল তৈরি করার একটা প্রজেক্ট কাজ চলমান অবস্থায় আছে, এখন স্টার্ট করা হয় নাই। এখানে মূলত হাসপাতাল তৈরি করা হবে। আর এই যে দক্ষিণ দিকে এখানে একটা ছোটদের জন্য কিন্ডারগার্টেন স্কুল তৈরি করা হবে এদিকে। তো এখানে যে হেফজখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা তার সাথে একটু কথা বলবো। তোমার নাম কি? আচ্ছা, তুমি কি এখানে পড়ো না? তুমি কিসে পড়ো?
মানে নিজেরাই পড়তে হয়? জি, নিজে পড়াশোনা না। আর খাওয়া দাওয়া কীভাবে খাওয়ানো হয়? সপ্তাহ প্রতিদিন 200 মাছ গোস্ত আর ওই যে সকালবেলা আলু দেয় আর কি আলু ভাজি আর দেয়। আজকে দুপুরে কি দিয়ে খাবার ডিম আর দিচ্ছি? দুধ দেয়। ডিম দুটো। তোমার আসসালাম সোসাইটির ভিতরে যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আসসালাম বালিকা উচ্চ বিদ্যালয়। তা আমরা এখন ওই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে আছি, উনি আমাদের সামনে আছেন। তো এই প্রতিষ্ঠানের শিক্ষাক্রম কিভাবে পাঠদান করা হয় এবং যত দূর শোনা যায় যে এই প্রতিষ্ঠান এই উপজেলার ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা খুব ভালো করতেছে এবং জেলা পর্যায়ে এটার সুনাম রয়েছে। তো আমরা এখন প্রধান শিক্ষিকার কাছ থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু শুনবো। আমি তাহমিনা আক্তার, সরপড়াগাছা আসসালাম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসলে এই প্রতিষ্ঠানটা এখানে স্থাপন করা হচ্ছে একটাই উদ্দেশ্যে, এখানকার খুব হতদরিদ্র এলাকা, যার উদ্দেশ্য ছিল মহৎ যে অজপাড়া এলাকায় যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় অন্তত দরিদ্র শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়ালেখার সুযোগ পাবে, যার জন্য আমরা বিনা বেতনে বই, বেতন ফ্রি, ড্রেস স্কুল থেকে দেওয়া হয়, ক্যাটস দেওয়া হয়, টিফিন দেওয়া হয়, ভর্তি ফ্রি নেওয়া হয় না, এগুলো সব স্কুল থেকে আমরা ফ্রি করে দিছি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে কি যে কেউ ভর্তি হতে পারে বা ভর্তি হওয়ার জন্য কি কোনো কোয়ালিটি বা কোনো কিছু দেখতে হয় কিনা? হ্যাঁ, আমাদের ভর্তির কোটাটা সীমিত। আমরা প্রতি শ্রেণী অনুযায়ী 35 জন করে একটা কোটা রাখছি। আসলে ওনার উদ্দেশ্য একটাই ছিল, এই চরপড়াগাছা গ্রামে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তো ওনার উদ্দেশ্য ছিল এখানে যদি আমরা সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করি তাহলে মেয়েরা শিক্ষার অগ্রাধিকার সুযোগ পাবে এবং তারা পড়াশোনার নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে, তাদের ভবিষ্যতের জায়গায় তারা খুঁজতে পারবে। তাহলে এই বাল্য বিবাহটা অন্তত এই এলাকা থেকে একটু দূরীভূত হবে, যার জন্য এই প্রতিষ্ঠানটা স্থাপন করা হয়েছে। যিনি প্রতিষ্ঠানটা স্থাপন করছেন ওনার নাম হচ্ছে ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। আসসালাম সোসাইটির ভিতরে এই যে এটি হচ্ছে কলেজ পর্যায়ের শ্রেণীকক্ষ। কলেজের অধ্যক্ষ হচ্ছেন মাহাপারা খান, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, মাস্টার্স দুটো কমপ্লিট করছেন। তো কলেজ এখান থেকে সরিয়ে ভিন্ন প্রকল্প আছে, প্রকল্প এখানে কাজ চলমান, কাজ কমপ্লিট হলে এখান থেকে স্থানান্তর করা হবে। এটা হচ্ছে মূলত কলেজের এরিয়া। দেখুন এদিকে এই যে বিভিন্ন ফুল গাছ এবং পাতাবাহার গাছগুলো সাজানো অবস্থায় রয়েছে। আবার এখানে ফুল গাছগুলো, এই যে এখানে যে ফুল গাছগুলো রয়েছে ফুল গাছের মধ্যেও এখানে একটা ফল গাছও রয়েছে। এই যে যেটি দেখতেছেন এটি হচ্ছে মূলত একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছটি এখানে এভাবে রোপণ করা হয়েছে। এখানেও একটি ফুল গাছ রয়েছে। এই যে এটি হচ্ছে মাঠ, প্রতিষ্ঠানের সামনের মাঠের অংশ হচ্ছে এটি। অর্থাৎ এই পুরো সোসাইটিটাই সম্পূর্ণ পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে। আর এখানে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদেরকে দুপুরে লাঞ্চের ব্যবস্থার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এটি মূলত হচ্ছে রান্নাঘর, এখানে রান্না বান্না হয়ে থাকে এবং শিক্ষার্থীদের মাঝে দুপুরে টিফিনের ব্যবস্থা হয়ে থাকে মূলত এখান থেকেই। আচ্ছা, এখানে এই যে এই সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওটাই মূলত হচ্ছে হাই স্কুল। এই হাই স্কুলটিতে প্রতি ক্লাসে ক্লাস 6, 7, 8, 9, 10 প্রতি ক্লাসে 35 জন করে শিক্ষার্থী পড়ানো হয়, পাঠদান করা হয়। আর ঠিক এই যে এদিকে যদি আমরা খেয়াল করি, এখানে যে ঘরটি দেখতেছেন এটি হচ্ছে মূলত কলেজ, বালিকা কলেজ। তো এই কলেজও সীমিত পরিসরে শিক্ষার্থী পড়ানো হয়। যদিও এই কলেজের ভিন্ন জায়গায় ক্যাম্পাস তৈরি হলে এখান থেকে ওই যেখানে ভবন তৈরি হচ্ছে সেদিকে স্থানান্তর করে নিয়ে যাবে এখান থেকে। আর এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখুন এটি হচ্ছে মূলত আবাসিক এরিয়া। এই আবাসিক এরিয়াতে শিক্ষার্থীরা থাকে, শিক্ষার্থীদের থাকার জন্য মূলত এই আবাসিক এরিয়াটা নির্মাণ করা হয়েছে। আর এখানে দেখুন সারি সারি সব গাঁদা ফুলগুলো কি সুন্দরভাবে রোপণ করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারাগুলো দেখা যাচ্ছে। এগুলো বড় হয়ে গেলে অসম্ভব সুন্দর দেখা যাবে। এই যে এদিকে হচ্ছে সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার ঠিক উত্তর পাশে
রয়েছে এই যে ওয়াশরুম। দেখুন এখানে কয়টি ওয়াশরুম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা ওয়াশরুম। এই ভবনটি মূলত ওয়াশরুমের জন্য তৈরি করা হয়েছে। আর এখানে 9টি ওয়াশরুম এবং গোসলখানা রয়েছে, যেখানে আবাসিকে যে শিক্ষার্থীরা থাকে, যে হেফজোখানে যে বাচ্চারা থাকে, তারাই মূলত এটি ব্যবহার করে। তো এখানে রয়েছে এই যে বালিকা উচ্চ বিদ্যালয়, আর এটি হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠের অংশটি। আর ওই পাশে তো আবাসিক ভবনটি রয়েছে। আর যদি আমরা ঠিক উত্তর পাশে আসি, তাহলে দেখুন এই যে এখানে সুন্দর একটি পুকুর রয়েছে, 4 কোণা বিশিষ্ট, 4 কোণা সমান পরিমাপে বিশিষ্ট একটি পুকুর। পুকুরের উত্তর পাশে মূলত ওই যে মসজিদটি রয়েছে, ওই যে যেটি দেখতেছেন, এটি মূলত ব্যতিক্রমধর্মী সেই নান্দনীয় স্থাপনা মসজিদ। তো আমরা এখন মসজিদের দক্ষিণ পাশে, অর্থাৎ পুকুরের ঠিক বিপরীত পাড়ে রয়েছি। বিপরীত পাড়ে এই যে এই পুকুরের ঘাটলাটি তৈরি করা হয়েছে, এটি হচ্ছে মূলত চমৎকার একটি পুকুরের ঘাট। এই যেখানে সারি সারি যে ফুল গাছ এবং পাতাবাহার গাছ রয়েছে, তো সবগুলো গাছ এই যে খুব সুন্দরভাবে এখানে রোপণ করা হয়েছে। তার ভিতর অন্যতম একটি ফুল গাছ হচ্ছে এটি। এই যে দেখুন, এই ফুল গাছটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে। যে কারো ভালো লাগবে এই ফুল গাছটি দেখলে। এখানে কত ছোট একটি নারকেল গাছ রয়েছে। নারকেল গাছটিতে এই যে নারকেল ধরে রয়েছে। এই নারকেলগুলো এগুলো এখন ডাব পর্যায়ে রয়েছে। আকৃতিতে অনেক বড়, হাত দিয়ে ধরা যাচ্ছে। ডাবগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে। এই যে এটি হচ্ছে খেলার মাঠ। এখানে হেফজোখানায় যে বাচ্চারা পড়াশোনা করে, এখন বিকালবেলা তারা এখানে খেলাধুলা করতেছে। এই যে ব্যাডমিন্টন খেলতেছে, সবাই খেলাধুলায় ব্যস্ত সুন্দরভাবে মিলেমিশে খেলাধুলা করতেছে। তো আমরা এখন আসসালাম মসজিদে আসছি। এখানে আমি এবং আমার বাবা, আমরা দুজন একসাথে আসছি। তো উনি এখন মসজিদের সামনেই রয়েছেন। তো আব্বু এখন মসজিদ সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে যে কমপ্লেক্সে এসেছি, এটা আসসালাম কমপ্লেক্স। এটা একটা পর্যটন এলাকা। এই পর্যটন এলাকার ভিতরে দৃষ্টিনন্দন অনেক কিছুই আছে। তার মধ্যে একটা দৃষ্টিনন্দন সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হলো আসসালাম জামে মসজিদ। আসসালাম জামে মসজিদকে বলা হয় ছাদবিহীন মসজিদ। খুবই সুন্দর, আকর্ষণীয় ইটের গাঁথনি দ্বারা দৃষ্টিনন্দন এই মসজিদটি তৈরি করা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, আমরাও এসেছি এবং সালাতুল আসর আমরা এখানে জমাতে আদায় করেছি। এটি হচ্ছে মূলত নান্দনীয় ডিজাইনে তৈরি করা সেই আসসালাম জামে মসজিদটি। মসজিদটি দেখলেই এখানে আপনারা দেখতে পাবেন যে এটি সম্পূর্ণ ইটের গাঁথনি দিয়ে নির্মাণ করা হয়েছে। এই যে দেখুন, সম্পূর্ণ ইট দ্বারাই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে এখানে এই যে পাথর রাখা হয়েছে, এখানে পাথর রয়েছে। আর মসজিদের বাইরের দেয়াল মূলত এটি। দেখুন ইটগুলোকে কিভাবে দিয়ে এই দেয়ালটি নির্মাণ করা হয়েছে। এই যে দেখুন, এটি হচ্ছে বাইরের অংশ। বাইরের অংশটি ভালোভাবে দেখুন। আমরা একটু পর এই মসজিদের ভিতরে গিয়ে ভিতরের অংশটি দেখব। আসলে এই মসজিদটার দিকে তাকালে মনে পড়ে যে আগ্রার তাজমহলের কথা, মুসলিম স্থাপত্য। আমার মনে হয় আসসালাম জামে মসজিদ আগ্রার তাজমহলের মতোই রামগতিবাসীর হৃদয়ে মসজিদটা স্থান করে নিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, সালাতুল জুমা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং এই যে আমরা দেখতেছি সম্পূর্ণ ইটের গাঁথনি, কোনো কোনো জায়গায় ফাঁকা জায়গা আছে। খুব সুন্দর করে নির্মাণ শৈলী, খুবই সুন্দর, আকর্ষণীয়। এবং এটা চতুর্পাশে পাথর, খুব সুন্দর করে পাথরগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আসসালাম জামে মসজিদের প্রধান প্রবেশপথ মূলত এটি। প্রধান প্রবেশপথ বলতে এই একটাই প্রবেশপথ। এখান দিয়ে মূলত মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার জন্য প্রবেশ করেন। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকে ভিতরের অংশটুকু আপনাদের দেখাবো। তো মসজিদের ভিতরে প্রবেশ করলে হাতের বাম পাশে যে সুন্দরভাবে এখানে আরবিতে লেখা রয়েছে, আর এদিকে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে মূলত দোতলা এবং মসজিদের উপরে ওঠা হয়। তো আমরা উপরে ওঠার আগে ভেতরের অংশটুকু ভালোভাবে দেখব। এই যে মসজিদের ভেতরে নিচতলায় আবার 2টি অংশে বিভক্ত। এটি হচ্ছে পিছনের অংশটি মূলত এইভাবেই রয়েছে। এখানে পবিত্র মহাগ্রন্থ রাখা রয়েছে। আর যদি আমরা এখন সামনের অংশে যাই, সামনের অংশে যাওয়ার আগে দেখুন এখানে বাইরে থেকে আমরা ঠিক যেভাবে দেখলাম
ভেতর থেকে এমনটাই দেখা যাচ্ছে, ওই যে ইটের ফাঁকা অংশ দিয়ে দেখুন এই আলো, বাইরের আলো ভেতরে প্রবেশ করতেছে। আলো প্রবেশ করলেও কিন্তু এই বৃষ্টির সময়, ঝড় বৃষ্টিতে মসজিদের ভেতরে কোনো পানি প্রবেশ করার কোনো ওয়ে নাই। মসজিদটা ওইভাবেই তৈরি করা হয়েছে। আর আমরা যদি এখন এই যে মসজিদের প্রথম অংশে প্রবেশ করি, প্রথম অংশ প্রবেশ করার ঠিক মসজিদের নিচতলা মাঝামাঝি স্থানে এখানে রয়েছে পাথর, এবং পাথরগুলো পানিতে নিমজ্জিত রাখা রয়েছে। দেখুন এই যে পাথরগুলো পানিতে মূলত নিমজ্জিত রয়েছে। আর যদি আমরা উপরের দিকে তাকাই তাহলে সম্পূর্ণ খোলা রয়েছে। আর ঠিক ডান পাশে একই রকম পাথর রয়েছে এবং পাথরগুলো পানিতে নিমজ্জিত রয়েছে। এই যে এখন আমরা মসজিদের প্রধান অংশে প্রবেশ করলাম। এটি মূলত হচ্ছে মসজিদের প্রধান অংশ। তো প্রধান অংশের বাম পাশে যদি আমরা খেয়াল করি তাহলেও দেখতে পাবো যে দেখুন এখানে পানির পাথর রয়েছে, পাথরগুলো পানিতে নিমজ্জিত রয়েছে, অর্থাৎ পাথরগুলোর উপরেই মূলত পানি দেওয়া রয়েছে। আর আমরা বাইরে থেকে ঠিক যেমনটা দেখছিলাম, মসজিদের ভেতর থেকে বাইরের অংশটি ঠিক এভাবে দেখা যাচ্ছে, যে আলো দেখা যাচ্ছে, বাইরে থেকে আলো মসজিদের ভেতর প্রবেশ করতেছে। আর এখানে যে হেফজখানা রয়েছে, হেফজখানার শিক্ষার্থীরা এখানে মাগরিবের নামাজ আদায় করার জন্য বসে রয়েছে। আজান হবে, আজানের বাকি আর অল্প কয়েক মিনিট বাকি রয়েছে। তার পূর্বেই এই বাচ্চাগুলো নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে। আর এটি মূলত হচ্ছে মসজিদের মিম্বার। এই মিম্বার থেকেই মসজিদের খতিব যিনি রয়েছেন তিনি জুমার বয়ান শুরু করেন। আর যদি আমরা বামে তাকাই তাহলে ছোট একটি আলমিরা দেখতে পাচ্ছি। আলমিরাতে আতর রয়েছে এবং মহাগ্রন্থ রয়েছে। আর ডান দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে নামাজের সময়সূচি একটি ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা রয়েছে। আর এটি মূলত হচ্ছে মাইক, যেখান দিয়ে মুয়াজ্জিন সাহেব আজান দেন। যে আমি এখানে প্রবেশ করার সাথে সাথে মসজিদের একজন শিক্ষার্থী, হেফজখানার শিক্ষার্থী আমাকে আতর দেওয়ার জন্য চলে আসছে। তোমার নাম কি? মোহাম্মদ রাফি। চমৎকার, খুব চমৎকার আতর জ্ঞান। আর ওখান থেকে ওরা দৃশ্যটা অবলোকন করতেছে। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি বাবু? মোহাম্মদ আশরাফুল ইসলাম। মাশাআল্লাহ, তুমি কি হেফজখানা পড়ো নাকি নুরানি পড়ো? হেফজ। যেখানে এটি মূলত দোতলায় ওঠার প্রবেশ পথ। দেখুন দোতলায় ওঠার সিঁড়ি মূলত এটি। সিঁড়িটিও সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে তৈরি করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এদিকে হচ্ছে মসজিদটির দ্বিতীয় তলায় আমরা দেখতে পাচ্ছি যে হেফজখানায় যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তো এই যে পবিত্র মহাগ্রন্থ খুব চমৎকারভাবে এখানে সাজিয়ে রেখে তারা এখন বিকালবেলা বাইরে খেলাধুলা করতেছে। তো এখানকার এই যে পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ, ব্যতিক্রম ধর্মী একটা পরিবেশ। এখানে আসলে যে কারো মন ঠান্ডা হয়ে যাবে। হেফজখানায় বাচ্চাদেরকে যিনি গাইডলাইন করেন তিনি মূলত এখানেই বসেন।